অনন্ত অপেক্ষা পর্ব ৪। রাত গভীর থেকে গভীর হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস থমকে আছে। রাসেলের মনে অস্থিরতা, সামনে কি অপেক্ষা করছে সে নিজেও জানে না। তার পাশে দাঁড়িয়ে থাকা আয়েশার চোখেও ছিল একই প্রশ্নের ছায়া। পুরনো গুদামঘরের কথা মনে পড়ে গেল রাসেলের। কাল রাত 11টায় সেখানে যেতে হবে, যেখানে সে সত্যের সন্ধান পাবে বলে আশা করছে। কিন্তু এই সত্য কি তার জন্য কল্যাণ বয়ে আনবে, নাকি আরো বড় অন্ধকারে টেনে নিয়ে যাবে? আমরা কি সঠিক পথে এগোচ্ছি? আয়েশা ধীরে ধীরে বলল। রাসেল একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি না আয়েশা, কিন্তু আমি সত্য জানতে চাই। 5 বছর আগে যা হয়েছিল তার আসল কারণ জানতে চাই। আয়েশা রাসেলের চোখের দিকে তাকালো। আমি জানি, আর আমি চাই না তুমি একা এগো। রাসেল কিছু বলল না, শুধু মনে মনে প্রতিজ্ঞা করল, সত্য সে জানবেই। পরের দিন সকাল থেকেই রাসেলের মনে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। সারাদিন সে কোনো কাজে মন দিতে পারছিল না। শুধু একটাই ভাবনা মাথায় ঘুরছিল, রাত 11টার পর কি হতে চলেছে। আয়শাও অস্বস্তি অনুভব করছিল। সেও বুঝতে পারছিল এই রহস্যের মধ্যে এমন কিছু আছে যা সাধারণ নয়। রাত 10টা বাজতেই রাসেল বেরিয়ে পড়ল। তার গন্তব্য পুরনো গুদামঘর। আয়েশাও সঙ্গে গেল। ঢাকার এক কোণে পরিত্যক্ত এই গুদামঘরটি এখন কেবল ভাঙ্গাচুরা কাঠামো মাত্র। এক সময়ে এখানে ব্যস্ততা ছিল, মানুষ ছিল। এখন কেবল নীরবতা আর ধুলোর স্তূপ। রাসেল আর আয়েশা গুদামের সামনে এসে থামল। আশেপাশে কেউ নেই, বাতাসটাও যেন স্তব্ধ। আমরা ভেতরে যাব? আয়েশা আস্তে করে বলল। রাসেল মাথা ঝাঁকালো। অপেক্ষা করো, লোকটা বলেছিল 11টায় আসবে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে চলল। 10টা 59 মিনিট, 11টা। হঠাৎ দূর থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। রাসেল আর আয়েশা সতর্ক হয়ে দাঁড়ালো। অন্ধকার থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। তোমরা এসেছো? ভালো। লোকটার গলায় ছিল এক অদ্ভুত নির্লিপ্ততা। তুমি কে? রাসেল ধীর কণ্ঠে বলল। লোকটা একটু হাসল। আমি আমি শুধু এমন একজন যার কাছে সত্য আছে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্য জানার জন্য প্রস্তুত? আমি প্রস্তুত, রাসেল বলল। লোকটা এবার একটু গম্ভীর হলো। তাহলে শোনো, 5 বছর আগে যা হয়েছিল সেটা নিছক কোনো দুর্ঘটনা ছিল না। এটা ছিল পরিকল্পিত। আর এই পরিকল্পনার পিছনে ছিল এমন কেউ যার নাম শুনলে তুমি বিশ্বাস করতে চাইবে না। রাসেলের শরীর শীতল হয়ে গেল। কাকে বোঝাচ্ছ তুমি? লোকটা এবার ধীর কণ্ঠে বলল। আকাশ একা ছিল না, সে শুধু এক পুতুল, যার সুতো টানছিল অন্য কেউ। আয়শা চমকে উঠল। মানে মানে আসল খলনায়ক এখনো ধরা পড়েনি। রাসেল এবার পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তুমি কি বলতে চাও? আকাশ কারো নির্দেশে কাজ করেছিল? লোকটা মাথা নাড়ল। ঠিক তাই। আর সেই ব্যক্তি এখনো তোমার আশেপাশেই আছে। সে জানে তুমি সত্যের কাছে চলে যাচ্ছ, আর সে এটা কোনোভাবেই হতে দেবে না। রাসেলের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। লোকটা আবার বলল, আমার কাছে প্রমাণ আছে, কিন্তু তা পাওয়ার জন্য তোমাকে আরো গভীরে যেতে হবে। তুমি কি সাহসী? রাসেল এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো। তারপর বলল, আমি যে কোনো মূল্যে সত্য জানতে চাই। লোকটা একটা কাগজের টুকরো বের করে রাসেলের হাতে দিল। এখানে একটা ঠিকানা লেখা আছে। কাল রাত 12টায় এখানে এসো, সব উত্তর পাবে। কিন্তু সাবধান, তোমাকে অনুসরণ করা হতে পারে। এই বলে লোকটা দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। রাসেল কাগজটা খুলল। সেখানে একটা ঠিকানা লেখা ছিল।
আয়েশা উদ্বিগ্ন কণ্ঠে বলল, রাসেল, আমরা কি সত্যিই এটা অনুসরণ করব? রাসেল গভীরভাবে চিন্তা করল। তারপর বলল, আমি পিছু হাঁটতে পারবো না আয়েশা। এই রহস্যের জাল ছিঁড়তে হবে। কিন্তু তারা জানে না এই সত্যের সন্ধান তাদের জীবনকে কিভাবে পাল্টে দেবে। একটি নাম, একটি ঠিকানা এবং একটি অন্ধকার গলিপথ, যেখানে অপেক্ষা করছে সেই অজানা সত্য যা 5 বছর ধরে লুকিয়েছিল। রাসেল কি সত্য জানতে পারবে, নাকি এই রহস্য তাকে আরো গভীর অন্ধকারে টেনে নিয়ে যাবে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী রাতের সেই নির্ধারিত সময়ে। পরের দিন রাত, ঢাকার এক প্রান্তে একটি অচেনা গলির সামনে রাসেল দাঁড়িয়ে আছে। বাতাস থমকে আছে, আশেপাশে কোনো শব্দ নেই। দূরে কোথাও একটা কুকুর ঘেউ ঘেউ করছে, কিন্তু তাও যেন মৃদু হয়ে আসছে। আয়েশা একটু পেছনে দাঁড়িয়ে আছে, তার চোখে ভয় আর কৌতূহল মিশে গেছে। এই জায়গাটা কি? আয়েশা আস্তে করে বলল। রাসেল কাগজের টুকরোটার দিকে তাকালো। যেখানে ঠিকানা লেখা ছিল, ঠিক এখানেই আসতে বলা হয়েছিল তাকে, কিন্তু কোথাও কাউকে দেখা যাচ্ছে না। আমাদের কি অপেক্ষা করা উচিত? আয়েশা জিজ্ঞেস করলো। রাসেল মাথা ঝাঁকালো। হয়তো, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই সত্য সহজে পাওয়া যাবে না আয়েশা। হঠাৎ দূরে একটা গাড়ির হেডলাইট দেখা গেল। কালো একটা গাড়ি ধীরে ধীরে গলির সামনে এসে থামলো। গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। অপরিচিত মুখ, পরিচিত ছায়া। লোকটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তার মুখের অর্ধেকটা ছায়ায় ঢাকা, কিন্তু তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল। তোমরাই রাসেল আর আয়েশা? রাসেল এক মুহূর্ত ইতস্তত করলো, তারপর বলল, হ্যাঁ। তুমি কে? লোকটা একটু হাসলো। আমি একজন সাক্ষী। তোমাদের যা জানতে হবে তা আমি জানি, কিন্তু তোমরা কি সত্যিই প্রস্তুত? আয়েশা শিহরিত হয়ে বলল, সত্য মানে কি? তুমি কি জানো? লোকটা চারপাশে তাকিয়ে নিল, তারপর আস্তে করে বলল, 5 বছর আগে যা হয়েছিল সেটা নিছক কোনো দুর্ঘটনা ছিল না। সেটাকে এমনভাবে সাজানো হয়েছিল যেন এটা নিছক একটা ভুল বোঝাবুঝি মনে হয়, কিন্তু আসল ঘটনা অনেক গভীর। রাসেলের বুকের ভেতর কাঁপুনি দিয়ে উঠল। কে করেছিল? লোকটা রাসেলের চোখের দিকে তাকালো। তুমি কি সত্যিই জানতে চাও? হ্যাঁ। লোকটা একটা ছোট্ট খাম বের করে দিল। এই কাগজগুলোর ভেতরে আছে কিছু তথ্য। যদি সত্য জানতে চাও তাহলে এই ঠিকানায় যাও, কিন্তু সাবধান, কিছু মানুষ চায় না তুমি এটা জানো। রাসেল খামটা হাতে নিল। এই জায়গাটা কোথায়? লোকটা ধীরে ধীরে বলল, পুরনো জুট মিলের পাশে একটা পরিত্যক্ত দালান। সেখানে কেউ থাকে না, কিন্তু সেখানে সত্য লুকিয়ে আছে। এই বলে লোকটা পেছন ফিরে হাঁটতে শুরু করলো। তুমি কি আমাদের সঙ্গে আসবে না? আয়েশা বলল। লোকটা থেমে গিয়ে বলল, আমি তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু কিছু তথ্য তোমাদের একাই খুঁজে বের করতে হবে। এই বলে লোকটা গাড়িতে উঠে চলে গেল। রাসেল খামটা খুলল। ভেতরে পুরনো কিছু ছবি আর একটা কাগজের টুকরো ছিল। ছবিতে আকাশ আরো কয়েকজন অপরিচিত লোকের সঙ্গে দাঁড়িয়ে আছে। তাদের একজনের মুখ ঢাকা, আর একজনের চোখে ছিল ভয়ঙ্কর চাহনি। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল শেষের ছবিটা। সেখানে ছিল সুলতান তালুকদার। রাসেলের শ্বাস বন্ধ হয়ে এলো। সুলতান তালুকদার? এতদিন ধরে সে শুধু একজন সাধারণ ক্ষমতাশীল লোক হিসেবেই পরিচিত ছিল, কিন্তু সে কি আসলে এই ষড়যন্ত্রের পিছনে ছিল? আয়েশাও হতভম্ব হয়ে গেল। এটা কি? সুলতান তালুকদার কেন এখানে? রাসেল কিছু বলল না। তার মনের ভেতর হাজারো প্রশ্ন জাগতে লাগলো। সুলতান তালুকদার 5 বছর আগে যখন সবকিছু ভেঙে পড়েছিল, তখন কি সেই এই ঘটনার মূল হোতা ছিল?
আর আকাশ আকাশ কি স্রেফ একটা পুতুল ছিল, নাকি সে নিজেও এই ষড়যন্ত্রের অংশ ছিল? রাত তখন প্রায় 1:30। রাসেল আর আয়েশা দুজনেই সিদ্ধান্ত নিল তারা আর অপেক্ষা করবে না, এই সত্য জানতেই হবে। গাড়ি নিয়ে তারা ছুটল পুরনো জুট মিলের দিকে। শহর থেকে একটু দূরে এই জায়গাটা এখন প্রায় পরিত্যক্ত। মিলের চারপাশে গাছপালা গজিয়ে উঠেছে, ভেতরের দালানগুলো ভগ্ন দশায় পড়ে আছে। রাসেল গাড়ি থামিয়ে নেমে পড়ল। আয়শাও দ্রুত নেমে এলো। চারদিক নিঃশব্দ, বাতাসও যেন থেমে গেছে। একটা পুরনো দরজার সামনে এসে দাঁড়ালো তারা। রাসেল ধীরে ধীরে দরজার হাতল ধরল। ভেতরে কি অপেক্ষা করছে তারা জানে না, কিন্তু এই দরজা খুললেই হয়তো সেই সত্যের মুখোমুখি হতে হবে যা 5 বছর ধরে লুকিয়েছিল। রাত 1:45। পুরনো জুট মিলের সামনে দাঁড়িয়ে আছে রাসেল আর আয়েশা। বাতাস থমকে আছে, যেন চারপাশের পরিবেশও তাদের জন্য অপেক্ষা করছে। রাসেলের হাত দরজার হাতলের উপর। দরজায় মরিচে পড়ে শক্ত হয়ে গেছে, তবে তালাবদ্ধ নয়। একটা মুহূর্তের জন্য রাসেল আর আয়েশা একে অপরের দিকে তাকালো। প্রস্তুত? আয়েশা ধীরে মাথা নাড়ল, যদিও তার চোখে ভয় স্পষ্ট। রাসেল ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলে দিল। কর চর চর শব্দ ভেসে এলো। পুরনো কাঠের দরজাটা খুলতেই একটা ধুলোমাখা গন্ধ নাকে এলো। ভেতরে নরম অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে গলে আসা চাঁদের আলোতেই ভেতরের অন্ধকার একটু ফিকে লাগছে। ভেতরে ঢুকতেই চারপাশে ধ্বংসাবশেষের স্তূপ দেখা গেল। পুরনো কাঠের বক্স, মরিচা ধরা লোহার রড, সেরা বস্তা আর ছড়িয়ে থাকা কিছু পুরনো কাগজপত্র। এই জায়গায় সত্য লুকিয়ে আছে, কিন্তু কিভাবে? রাসেল সাবধানে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। আয়েশা একটু পেছনে দাঁড়িয়ে আছে, তার হাতের তালু ঘামছে। হঠাৎ আয়েশার চোখ আটকে গেল একটা পুরনো ডেস্কের উপর রাখা ফাইলের দিকে। রাসেল, এখানে আসো। রাসেল দ্রুত ওর পাশে এলো। ফাইলটা ধুলোয় ঢেকে গেছে। সে ধীরে ধীরে হাত দিয়ে ধুলো ঝেড়ে নামটা পড়তে চেষ্টা করলো। RS কর্পোরেশন গোপন নথি। RS কর্পোরেশন, এই নামটা তো কেমন যেন পরিচিত। রাসেল ধীরে ধীরে ফাইল খুলল। ভেতরে কিছু কাগজপত্র ছিল, কিছু জায়গায় কালো কালি দিয়ে লাইন কাটা, কিছু জায়গায় অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু একটা নাম স্পষ্টভাবে লেখা আছে, সুলতান তালুকদার। রাসেলের শ্বাস বন্ধ হয়ে এলো। আয়েশাও হতবাক। সুলতান তালুকদার, এই ফাইলের সঙ্গে ওর কি সম্পর্ক? রাসেল দ্রুত পৃষ্ঠা উল্টে দেখল। একটা পুরনো ছবি পড়ে আছে। সেখানে একটা আলো আধারী জায়গায় কয়েকজন লোক বসে আছে। সামনে একটা নীল ফাইল রাখা, ছবিটার নিচে একটা নাম লেখা, গোপন বৈঠক 2019। রাসেল ছবি ভালোভাবে দেখতেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। ছবিতে সুলতান তালুকদারের পাশে দাঁড়িয়ে আছে আকাশ। আয়েশার ঠোঁট কেঁপে উঠল। আকাশ এখানে কি করছিল? রাসেল আর একটা কাগজ বের করল। এটা একটা চুক্তিপত্র, নিচে 3 জনের সাইন। 1 সুলতান তালুকদার, 2 আকাশ খান, 3 অপরিচিত কেউ, স্বাক্ষর অস্পষ্ট। চুক্তির বিষয়বস্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু একটা লাইন স্পষ্ট। এই চুক্তির শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ঘটনা ধামাচাপা দেওয়া হবে। রাসেল এক মুহূর্ত স্থির হয়ে রইল। এই কাগজগুলো প্রমাণ করছিল 5 বছর আগে যা ঘটেছিল তা নিছক কোনো দুর্ঘটনা ছিল না। কেউ পরিকল্পিতভাবে সেটা ঘটিয়েছে। আর আকাশ কি এতে জড়িত ছিল? হঠাৎ দরজার দিকে ঠাস করে একটা শব্দ হলো।
রাসেল আর আয়েশা দ্রুত পেছন ফিরল। কেউ বাইরে আছে। রাসেল ইশারায় আয়েশাকে চুপ থাকতে বলল। একটা ছায়া দরজার ফাঁক দিয়ে নড়াচড়া করল। তারপর ধপ 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 বাইরে পায়ের শব্দ মিলিয়ে গেল। আমরা এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হতে পারে, আয়েশা ফিসফিস করে বলল। রাসেল ফাইলের গুরুত্বপূর্ণ কাগজগুলো পকেটে ঢুকিয়ে নিল। চলো, এখান থেকে বের হতে হবে। তারা দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই বাহিরের রাস্তা থেকে একটা কালো গাড়ি ছুটে এসে সামনে থামলো। দুই পাশে দরজা খুলে গেল আর বেরিয়ে এলো কয়েকজন লোক। তাদের মধ্যে একজনকে দেখে আয়েশা আতঙ্কে শ্বাস আটকে ফেলল। আকাশ। আকাশ ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে বিদ্রুপের হাসি। রাসেল, আয়েশা, তোমরা তাহলে সত্য জানার জন্য এসেছো? রাসেলের হাত শক্ত হয়ে গেল। তুমি এতদিন ধরে কি করছিলে আকাশ? তুমি কি জানো তোমার নাম এই কাগজপত্রে আছে? আকাশ হেসে উঠল। হা হা হা। রাসেল, তুমি এত সহজ ভেবেছো? তারপর সে পেছনে থাকা একজন লোকের দিকে তাকিয়ে বলল, এদের নিয়ে চলো। এবার সত্যটা আমাদের মতো করে জানবে। লোকগুলো এগিয়ে এলো। আয়েশা ভয় পেয়ে রাসেলের হাত চেপে ধরল। রাসেল দ্রুত চারপাশ দেখল। পালানোর রাস্তা নেই। আকাশ সামনে এগিয়ে এসে বলল, আজ থেকে 5 বছর আগে যা ঘটেছিল তার আসল সত্য এখনো জানো না, কিন্তু আমি জানি কিভাবে সেটা ধামাচাপা দেওয়া হয়েছিল। রাসেল গর্জে উঠল, তাহলে বল, এতদিন চুপ ছিলে কেন? আকাশ হেসে বলল, কারণ কিছু সত্য জানলে মানুষ বেঁচে থাকে না রাসেল। এই বলে আকাশ ইশারা করতেই একজন লোক পেছনে এসে রাসেলের মাথায় আঘাত করল। সবকিছু ঘোলা হয়ে গেল। আয়েশার চিৎকার ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। রাসেলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। রাসেল, রাসেল, চোখ খুলো। আয়েশার কণ্ঠ যেন দূর থেকে ভেসে আসছে। রাসেল অনুভব করলো তার মাথায় অসহ্য ব্যথা, যেন কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে। তার চারপাশ ঘোরাতে লাগছে। শব্দগুলো দূর থেকে আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। কোথায় আছে সে? হঠাৎ সব মনে পড়ল। আকাশ, ফ্যাক্টরি, ফাইল। তারপর সে চোখ খুলতে চেষ্টা করলো। অন্ধকার। একটা ঠান্ডা ভিজে মেঝেতে সে পড়ে আছে। চারপাশে আবছা আলো। মনে হচ্ছে একটা পুরনো গুদাম ঘরে রাখা হয়েছে। আয়েশা এক পাশে বসে আছে, আতঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে। রাসেল ধীরে উঠে বসার চেষ্টা করলো। মাথা ঘুরে উঠল, তবে সে নিজেকে সামলে নিল। আমরা কোথায়? আয়েশা ফিসফিস করে বলল, আমি জানি না। ওরা আমাদের তুলে এনেছে, তারপর এখানে এনে বন্দি করেছে। বাইরে পাহারা আছে। রাসেল চারপাশ তাকিয়ে দেখল। একটা ছোট্ট জানালা উপরে। বাইরে থেকে আসা আলোর রশিতে ঘরের দেওয়ালে ছায়া পড়ছে। দরজাটা লোহার, বাইরে থেকে তালাবদ্ধ। এখান থেকে বের হতে হবে, রাসেল নিচু স্বরে বলল। ওদিকে অন্য একটা ঘরে দাঁড়িয়ে আছে আকাশ। তার সামনে একটা পুরনো কাঠের টেবিলে কয়েকটা ফাইল রাখা। তার পাশে দাঁড়িয়ে আছে সুলতান তালুকদার। সুলতান সিগারেট হাতে নিয়ে ধোঁয়া ছেড়ে বলল, তোমার বন্ধুটা বেশ সাহসী হয়ে উঠেছে। আমি ভাবিনি ও এত দূর চলে আসবে। আকাশ ঠোঁট চেপে হাসল। রাসেল সবসময়ই বেশি জানার চেষ্টা করে, আর এটাই ওর ভুল। সুলতান ধীর পায়ে সামনে এসে বলল, ও কি জানে 5 বছর আগে আসলে কি ঘটেছিল? আকাশ একটু থমকে গেল। কিছুটা জানে, কিন্তু পুরো সত্য না। সুলতান চোখ ছোট করেও তাকালো। ও যদি সব জেনে যায়? আকাশ একটু হেসে বলল, তাহলে রাসেলের গল্প এখানেই শেষ হবে। গোদামের ভেতর রাসেল লোহার দরজাটা পরীক্ষা করছিল।
তালাটা বেশ শক্ত। বাহিরে পাহারায় কয়জন? সে আয়েশার দিকে তাকিয়ে জানতে চাইল। কমপক্ষে 2 জন। ওদের কাছে বন্দুক আছে রাসেল। রাসেল চুপ করে গেল। সরাসরি বের হওয়া সম্ভব নয়, তবে একটা পথ আছে। সে উপরের জানালার দিকে তাকালো। যদিও ছোট, কিন্তু যদি আমাকে কাঁধে তুলতে পারবে? আয়েশা অবাক হয়ে বলল, তুমি কি জানালা দিয়ে বের হবে? একটা মাত্র উপায়। আমি বাইরে পাহারাদারদের ধোঁকা দিয়ে তোমাকে বের করার চেষ্টা করব। আয়েশা একটু দ্বিধাগ্রস্ত হলেও মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো। রাসেল আয়েশার কাঁধে ভর দিয়ে জানালার দিকে উঠতে লাগলো। হাত বাড়িয়ে সে জানালার গ্রিল ধরল। জানালার ফ্রেমটা নড়বড়ে। সে ধীরে ধীরে গ্রিল ধরে টান দিল। একটু একটু করে গ্রিলটা আগলা হতে লাগলো। আরেকটু। হঠাৎ বাইরে থেকে একটা গলার আওয়াজ এলো। ওদের দেখে আসি। ঠিক আছে তো? পাহারাদার। আয়েশা নিচু গলায় বলল, রাসেল, দ্রুত করো। রাসেল শেষ জোর দিয়ে গ্রিলটা খুলে ফেলল। সে নিজেকে টেনে জানালা দিয়ে বাইরে নামল। তারপর নিচু হয়ে লুকিয়ে পড়ল দেয়ালের আড়ালে। একজন পাহারাদার দরজার তালা খুলল। আয়েশা দ্রুত দরজার এক পাশে সরে দাঁড়ালো। পাহারাদার ভেতরে ঢোকার মুহূর্তে রাসেল লাফিয়ে এসে তার ঘাড়ে আঘাত করল। পাহারাদার ধপ করে পড়ে গেল। আয়েশা দ্রুত বেরিয়ে এলো। চলো, এখান থেকে পালাতে হবে। রাসেল আর আয়েশা দ্রুত ছুটতে লাগলো। গোদাম থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে তারা থামল। রাসেল বলল, এখন আমাদের সত্য বের করতে হবে। আকাশ কেন জড়িত? 5 বছর আগে আসলে কি ঘটেছিল? আয়েশা ধীরে বলল, আমাদের এমন একজনকে খুঁজতে হবে যে এই ঘটনার আসল সাক্ষী। রাসেল ভাবল, তারপর বলল, আমাদের শহরের পুরনো লাইব্রেরিতে যেতে হবে। সেখানেই হয়তো আমাদের উত্তর আছে। আয়েশা বিস্মিত হয়ে তাকালো। লাইব্রেরি? ওখানে কি আছে? আয়েশা ধীর কণ্ঠে বলল, সত্য। যাই হোক, এ পর্যন্তই ছিল অনন্ত অপেক্ষা পর্ব 4। আর আপনাদের যাদের আমার কথাগুলো বুঝতে সমস্যা হয়, যেমন কোথায় কমা আছে, কোথায় প্রশ্নবাচক চিহ্ন আছে, কোথায় কলন, সেমিকলন ইত্যাদি আছে, এগুলো বুঝতে যদি সমস্যা হয় তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন। সেখানে অনন্ত অপেক্ষার পর্বগুলো লিখে পোস্ট করা হয়। আর ইউটিউবে যেদিন যে পর্ব আপলোড হবে তার 1 থেকে 2 দিন আগে সেই পর্ব আমাদের ফেসবুক পেজে আপলোড করা হয়। তাই যারা দ্রুত পর্বগুলো পড়তে চান তারাও আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আমাদের অফিসিয়াল টিকটক আইডিটা ফলো দিয়ে রাখতে পারেন। সেখানে আমাদের সমস্ত আপডেট দেওয়া হয়। আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে আমাদের আইডিগুলো ফলো দিতে পারেন।